শ্রমিকদের পাওনা মালিকদের যথাযথভাবেই পরিশোধ করতে হবে, মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধার জন্য ব্যাপক কর্মসূচিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। নানা কর্মসূচিতে মে দিবস পালন, উচ্চ মূল্যের বাজারে কঠোর শ্রম ঘামেও ঘোরে না শ্রমিকের জীবন চাকা। রুই মাছ দেয়, খাসির বুঝতে বড় মাছে সেটা খাবো, যে আমরা মনে চাই খাবো, আমার টাকা পাবো কোথায়? চাউল 1 কেজি কিনতে গেলে 70 টাকা কিন্তু। তীব্র দাবদাহের কবলে দেশ, বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ। কাল থেকে কমবে তাপমাত্রা, 5 মের পর নামবে বৃষ্টি। শিক্ষকদের আন্দোলনের জেরে অনির্দিষ্টকাল বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ। এবং জ্বালানি তেলের নতুন দাম কার্যকর, ডিজেল 1 টাকা আর পেট্রোলে বাড়ল 2.5 টাকা, ভোক্তার ক্ষোভ প্রকাশ। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয় মূল্য বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO-কে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। মহান মে দিবসের আলোচনায় তিনি বলেছেন, কেউ শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে তার জন্য কোনো ছাড় নয়। বিস্তারিত জানাচ্ছেন জয় যাদব। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এই আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া শ্রমিক মেহনতি মানুষের কল্যাণের জন্যই আওয়ামী লীগের রাজনীতি। বলেন, যখনই ক্ষমতায় এসেছে তার দল, তখনই বেড়েছে শ্রমিকের বেতন। জানান, শ্রমিকদের অধিকার বঞ্চিত করলে কাউকে ছাড় নয়। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বেড়েছে মূল্যস্ফীতি। এজন্য তৈরি পোশাকের ক্রয় মূল্য বাড়াতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আমি আশা করি ILO শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে, এটাও যেন হয়। সরকার প্রধান বলেন, মালিকদের শ্রমিকদের স্বার্থ যেমন দেখতে হবে, তেমনি শ্রমিকদেরও কোনো উস্কানিতে পড়ে কারখানার ক্ষতি সাধন থেকে বিরত থাকতে হবে। কোনো সমস্যা হলে সেটা বলবেন, কিন্তু কারো প্ররোচনায়, কারো উস্কানিতে নিজের রুটি রুজি যেখান থেকে আসবে, ভাত কাপড় আসবে, কর্মসংস্থান হবে, সেটাকে যেন কোনো রকম ধ্বংস করা না হয়, সেটা আপনারা অবশ্যই যত্নবান হবেন। আর মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। প্রধানমন্ত্রী বলেন, কারো কাছে ধর্ণা দিয়ে সমাধান নয়, নিজেদের সমস্যা থাকলে শ্রমিকদের জন্য অবারিত তার দুয়ার। কিন্তু কারো কাছে হাত পেতে চলবো না। জাতির পিতা বলেছেন, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। র্যালি, সমাবেশ সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মে দিবসের সকালে চট্টগ্রামে নগরীর বিভিন্ন এলাকায় শোভাযাত্রা বের করে বিভিন্ন শ্রমিক সংগঠন। আর আলোচনা সভায় শ্রমিক সংগঠনের নেতারা তাদের বিভিন্ন দাবি আদায়ের বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। বিভিন্ন পর্যায়ে আমরা বলছি, প্রতিটা সেক্টরে তার মধ্যে সবকিছু মিলিয়ে আমরা প্রতিবাদ করি প্রতি বছর। নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে সকালে র্যালি অনুষ্ঠিত হয়। পরে আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।
গাজীপুরে মে দিবস উপলক্ষে কৃষি ফার্ম শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি সমাবেশ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবস পালিত হয়েছে। নড়াইলে মে দিবসে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাস টার্মিনালে এসে শেষ হয়। মেহেরপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে র্যালি বের হয়। এতে অংশ নেন ছোট বড় বিভিন্ন শ্রমিক সংগঠন। ঝালকাঠিতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। রাঙামাটিতে মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বাজলা স্কুল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে মুজিবুর রহমান ঢালি স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই শ্রমিকদের সেফটি সিকিউরিটি তারা দেখে হয় না, বাস দিয়ে তারপরে এই আসলে এই জায়গাগুলোকে আমরা আসলে অ্যাড্রেস করা উচিত। এছাড়া খুলনা, যশোর, নাটোর, বগুড়া, মৌলভীবাজার সহ সারা দেশের শ্রমিক নেতাদের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শ্রমিকের কর্মঘণ্টা কমানোর দাবি আজ পরিণত হয়েছে ন্যায্য মজুরি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে। সংশ্লিষ্টরা বলছে যে দেশের শ্রম আইন কর্মী বান্ধব নয়, মালিক বান্ধব। এমনকি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্রমিকরাই। উচ্চমূল্যের বাজারে জীবনের চাকা ঘোরাতে মুখ বুজে কষ্ট সহ্য করতে হচ্ছে বলে হতাশা জানান শ্রমিকরা। সজীব রহমানের ক্যামেরায় জান্নাতুল মোহনার প্রতিবেদনে বিস্তারিত জানবো আমরা। কাঁচার পাখি যাবে উড়ে রে বন্ধু। নিদারুণে গানের মূর্ছনায় চাপা পড়ে যায় সব দুঃখ বঞ্চনা, না পাওয়ার বেদনা। পৃথিবী গড়ার কারিগররা বৈষম্যের পৃথিবীতে আজীবনই কি থাকবেন অবহেলিত? বংশ পরম্পরায় বদলাবে নাকি ভাগ্য? মালিক শ্রেণীর একবেলার খাবার খরচের চেয়ে কম বেতন পাবে মাথার ঘাম পায়ে ফেলা শ্রমিকরা। তাই তো নজরুল বলেন, বেতন দিয়েছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল। সারাদিন কাজ করি, 100-150 টাকার কাজ করি, 150 টাকা হয় না, 100 টাকার কাজ করি। মানুষে রুই মাছ দেয়, খাসির গুছ দেয়, বড় মাছের মাথা সেটা খাবো যে আমরা মনে চাই খাবো, আমার টাকা পাবো কোথায়? চাউল 1 কেজি কিনতে গেলে 70 টাকা, কিন্তু তারপর তো বেকার বসে থাকলে তো ওটা আসে না, কারণ পেটের দায় আশাই লাগে না, আসে হয় না। বর্তমানে যে কাজের গুণগত মান, এই হিসাবে আমাদের বেতন হওয়া দরকার 50,000, তবে আমরা এর অর্ধেকও পাই না। ঢাকা শহরের যে পরিস্থিতি তা দিয়ে জীবনে সম্ভব না। এমনকি অস্বাস্থ্যকর পরিবেশে কোমলমতি শিশুর হাতে আজ বইয়ের বদলে ছুরি, কাঁচি, হাতুড়ি। তো কাম না সারা তো থাকলে কেউ আর দাম দিব না। আমার কেউ মজুরি নাই, আমি বেতন ধরছে না, কেন ধরবো? পড়াশোনা করি না, আব্বু কাজে দিয়ে দিছে। গরম এলাকা কাম করতে মন চায় না। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে 8 ঘন্টা শ্রমদিনের দাবিতে আন্দোলনরত শ্রমিকের উপর চালানো গুলিতে নিহত হয় 11 জন। তাদের আত্মদানের স্মরণে পালিত মে ডে আজ আর কর্মঘণ্টা কমানোর আন্দোলন নয়। ন্যায্য মজুরি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এখনো লড়ছেন শ্রমিক। তার উপর মালিক বান্ধব শ্রম আইনের প্যাচে নাজেহাল দেশের খেটে খাওয়া শ্রমিকরা। ক্ষতিপূরণের জন্য মাত্র যেন একটা অ্যামাউন্টের টাকা আমাদের শ্রম আইন উল্লেখ করা আছে। শ্রম আইনটা যেভাবে কার্যকর হওয়া দরকার সেইভাবে এখন পর্যন্ত হচ্ছে না। তীব্র দাবদাহে যখন পুড়ছে নগর, জীবন ধারণে ঝুঁকি নিয়ে দিব্যি কাজ করে চলছেন শ্রমিকরা। রোদের তাপে ঘাম শুকাতে শুকাতে অবশিষ্ট যেন আর কিছুই নেই। গরমে খাটাখাটনি করে এই বেতনে তো আমাদের পোষাইতেছে না। কষ্ট তো আছে, কষ্ট না করলে টাকা দিব চলে, মোটামুটি কেমন ভালো চলে না। তাও সংশ্লিষ্টরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ভুক্তভোগী মজদুররা। আগে ছিল শ্রমিকের মজুরি দেয় না, চাকরির নিশ্চয়তা নাই, মারধর হয়, মামলা হয়, হামলা হয়। কিন্তু এখন আমাদের চতুর্মুখী সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন। কলকারখানায় সেখানে কাজ করতেছে, সেখানে যথেষ্ট পরিমাণ কি এই গরম কমানোর কোনো পদ্ধতি বা ব্যবস্থা নিচ্ছে? না, সব জায়গায় তো নিচ্ছে না। কবে আসবে সেদিন যেদিন সব কালো বিনাশ হবে, শ্রমের হবে জয়?
যুগ যুগ ধরে যাদের হাড় ভাঙা পরিশ্রমে গড়ে উঠেছে নগর সভ্যতা, দুমুঠো অন্যের জ্বালায় যাদের অপমান ধিক্কার সহ্য করে সবকিছু মেনে নিতে হয় শ্রমিক দিবসে, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সব রেকর্ড ভেঙে এবারে তাপপ্রবাহ পৌঁছেছে শীর্ষে। তীব্র দাবদাহে পুড়ছে দেশ আর গরমে অতিষ্ঠ জনজীবন। বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে কাল থেকে কমবে তাপমাত্রা, আর বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে 5 মের পর। মাজহারুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন নাফিয়া ফারজানা। তীব্র থেকে অতি তীব্র দাবদাহে পুড়ছে দেশ। জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। চরম ভোগান্তি রাজধানীতেও। বেশি কষ্টে রিকশা চালক ও দিনমজুর সহ নিম্ন আয়ের কর্মজীবীরা। কমেছে তাদের দৈনিক আয়ও। জীবনে মনে হয় এত গরম আমি দেখিনি কোনো সময়, বুঝছেন। এখন আমার বাপ দাদা দেখছে কিনা তাও জানি না। এখন হাসপাতালে যাইতেছি অন্য ব্যাপারে, হাসপাতালে তো দাঁড়ানোর মতো অবস্থা নেই, যে গরম। প্রচন্ড পরিমাণ রোদের তাপ, এই তাপে মানে পা হাত মনে হয় জ্বলাচ্ছে এবং শরীরের ভিতর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হইতে হইতেছে। জীবিকার তাগিদে অনেকে ঘর থেকে বের হলেও গরমে ছাতা যেন চলাচলের একমাত্র সঙ্গী। স্বস্তির আশায় ছায়া জায়গা পেলে কেউ কেউ নিচ্ছেন জিরিয়ে, আবার কেউ বা স্বস্তি খুঁজছেন শরবতের গ্লাসে চুমুক দিয়ে। এই গরমে যদি ঠান্ডা পানি বা কিছু না খাই তাহলে তো শরীরে আর ক্ষতি, এর জন্য খাওয়া। হেভি গরম, একটু ঠান্ডা খাইলাম শরবত, শরীরে আরাম লাগতেছে। চলমান তাপপ্রবাহের মধ্যে আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যেও নেই স্বস্তির খবর। প্রতিদিনের বার্তায় বৃষ্টির পূর্বাভাস একদিন করে বাড়াচ্ছেন আবহাওয়াবিদরা। দেশের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চল, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে থেকে এই সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাপমাত্রা কমের দিকে চলে যাবে। তবে আমরা আগামী 5 থেকে 6 দিন, আগামীকাল থেকে আগামী 5 থেকে 6 দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে এবং চলমান যে তাপদাহ, সেই তাপদাহটা দু এক জায়গায় থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে দেশের তাপদাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। সারা দেশে জারি করা হিট অ্যালার্টের মেয়াদ শেষ হলেও বিভাগীয় শহর খুলনা, রাজশাহী, রংপুর সহ ঢাকার পশ্চিমাঞ্চলে আরও 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি রেখেছে আবহাওয়া অফিস। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে দাবদাহের খবর জানাতে রাজধানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজ গরমের তীব্রতা আসলে রাজধানী জুড়ে কেমন এবং এই তাপপ্রবাহ নিয়ে আসলে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া কেমন দেখছেন বা তাদের ভোগান্তি আপনাদের চোখে কেমন পড়ছে জানাবেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, তাপপ্রবাহ আসলে গত এপ্রিল মাস জুড়ে যে ধরনের তাপপ্রবাহ ছিল, আজকে মের প্রথম দিন সেরকমই কিন্তু তাপপ্রবাহ। যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে গত এপ্রিল জুড়ে যে ধরনের তাপপ্রবাহ ছিল, মে মাস জুড়ে সেরকম তাপপ্রবাহ থাকবে না, কিছুটা হলেও আস্তে আস্তে কমতে শুরু করবে। আসলে তাপপ্রবাহ নিয়ে মানুষের যে ভোগান্তি, সেটা কিন্তু চলমান আছে। মানুষের ভোগান্তি কিন্তু চরমে। আসলে তাদের ভোগান্তি কখন, একমাত্র বৃষ্টি পারে তাদের ভোগান্তি কমাতে। আমরা এই মুহূর্তে আছি মূলত হাতির ঝিলের জায়গায়। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক গাছ এবং পাশে একটি লেক আছে। মানুষ চরম গরমে, মানুষ যখন অনেক অতিষ্ঠ, তাদের জনজীবনে যখন স্থবিরতা চলে আসছে, তখন কিন্তু তারা একটু শান্তির আশায় যেখানে গাছ রয়েছে বা একটি লেক রয়েছে এমন জায়গাগুলোতে কিন্তু তারা বসে বিশ্রাম নিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ বসে বিশ্রাম নিচ্ছে এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম তাদের কতটুকু কষ্ট হচ্ছে। তারা যেটা বলছেন যে এই গরমকে কেন্দ্র করে তাদের কষ্ট কিন্তু চরমে উঠেছে। তারা একটু স্বস্তির আশায় মূলত এই গাছের নিচে আসছে। আমরা যদি একটু সাধারণ মানুষের সাথে কথা বলি, চাচা এই গরমে গাছের নিচে কেন বসে আছেন? কি সুবিধা গাছে বসে 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 হলো? গাছে অক্সিজেন দেয়, গাছের ঠান্ডা, লিক পার্ক আছে, এখানে পার্কে বাতাস আছে, খোলামেলা জায়গা। জি, আপনি কেমন বলবেন এই যে গাছের নিচে বসে আছেন, কি অনুভূতি? আল্লাহর রহমতে খুবই ভালো লাগে যে গাছে অক্সিজেন দেয়, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, এতে একটু ঠান্ডা লাগে। বাসাচ্ছে যেমন ভাত খাইয়া পান খাইয়া এখানে একটু বসলাম, একটু আরাম জাস্ট। জি, আপনি যেমন শুনছিলেন যে মানুষের মধ্যে কিন্তু স্বস্তি মূলত এই গাছ এবং লেক পাড়ে বসে তারা অন্য জায়গার তুলনায় এই জায়গাতে একটু স্বস্তি বোধ করছেন। আপনি জানেন যে রাজধানী ঢাকায় 20% এলাকায় গাছ থাকার কথা, কিন্তু দুর্ভাগ্যজনক হলো একথা সত্য যে আমাদের মাত্র 5 থেকে 6% রাজধানীর 5 থেকে 6% জায়গায় গাছ আছে। পরিবেশবিদরা তারা গুরুত্ব দিচ্ছেন গাছ লাগানোর উপর এবং তারা বলছেন যে এই গাছ লাগানোর মাধ্যমে মূলত এই যে বৈশ্বিক যে তাপপ্রবাহ, এটা কিছুটা হলো মানুষকে স্বস্তি দেবে এবং পরিবেশকে বিপর্যয় থেকে রক্ষা করবে। অর্থাৎ প্রকৃতির বন্ধু গাছ এবং লেক, অর্থাৎ আমাদের যে জলাধারগুলো আছে এগুলো যেমন রক্ষা করতে হবে, এগুলোই পারে মূলত মানুষকে এই বিপর্যস্ত থেকে রক্ষা করতে। এই ছিল রাজধানীর হাতিরঝিল থেকে জনজীবন সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। জ্যোতি, আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যুক্ত হয়েছিলেন।
তীব্র গরমে সবচেয়ে ভোগান্তির শিকার ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দিনে হাড় ভাঙা খাটুনির পর রাতেও মেলে না স্বস্তি। বস্তির ছোট্ট ঘরে গরমে নির্ঘুম রাত কাটে অনেকের। সড়কের পাশে রাত জাগা মানুষের সংখ্যাও কম নয়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আল-নোমানের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। প্রচণ্ড গরমে অতিষ্ঠ রাজধানী সহ সারা দেশের জনজীবন। ধনীরা এই গরম তেমনটা অনুভব না করলেও নাভিশ্বাস উঠেছে নিম্নবিত্তদের। দিনভর খাটুনির পর রাতেও দুর্বিষহ সময় কাটছে শ্রমজীবী মানুষের। রাজধানীর বেগুনবাড়ি এলাকা 2 ফিটের এই গলির দুপাশের ঝুপড়ি ঘরগুলোতে থাকেন 4 থেকে 6 জনের এক একটি পরিবার। টিনের ঘরে বৈদ্যুতিক পাখার হাওয়া শীতল করতে পারে না শরীর। ঘামে আর গরমে আসে না ঘুম। আমাদের রাস্তায় গরম, গরম আমরা ঘুমাইতে পারি না। রাস্তায় গরম লাগলে ঘরে আসি, ঘরতে আবার গরম লাগলে রাস্তায় যাই, বাইরেও কুলাইতে পারি না। রাতে 11টার দিকে আসি, আসলেও ধরেন বাসার ভিতরে প্রচুর গরম, রাতে থাকা যায় না। বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করে গরমের জন্য। বিছানা পায়ে আসি ঘরে আসার পরে দেখা যায় যে একই অবস্থা, আরো গরম। ওই পাখার বাতাসটাও অনেক গরম। প্রচুর গরম, গরমে ঠিক করা হয় না তো। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চিত্রও ঠিক একই রকম। গল্প আর খুনসুটিতে রাস্তার পাশে নির্ঘুম রাত কাটে অনেকের। গরমের জন্য ফ্যানের বাতাস পর্যন্ত আগুনের মতন বাইরে। অনেক গরম লাগে এখানে। মানুষ সারা রাত বাইরে বসে থাকে। প্রচুর গরমের জন্য ঘুমাইতে পারে না, এই যে বসে রয়েছে। ডায়াবেটিস বাইরে জায়গা, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, এসব নিয়ে আমরা পেরেশানে থাকি। ঘর ছোট ছোট, বাতাসের জন্য বাইরে বসে আছি। আমরা রোডে বসে আছি, কি করব? এত গরম, এত কষ্ট আমাদেরকে হয়। এই বাইরে বসলে ওই পুলিশ জিজ্ঞাসা করে, এই তোমরা সারা রাত এখানে কি করো? ছিন্নমূল মানুষগুলোর একমাত্র ভরসা প্রাকৃতিক বাতাস। নির্দিষ্ট আবাসন না থাকায় ফুটপাতেই কাটে রাত। বাসায় লোক তো ওটা তো মহিলা থাকে, তো এই জন্যে ওনারা কষ্ট করে থাকতে পারে। আমরা তো পুরুষরা যেখানে পাই সেখানে ঘুমায় যাব। আমি গাড়ি চালায় আসছি, আজ আমার মাথা খালি ঘুরতেছে। ঘুরার পরে আমি কোন দিকে চোখ দিন, আমি একটু বাতাস পাইছি, বুঝছি। মানবতার জীবন কাটানো এই মানুষগুলোও স্বপ্ন দেখে নতুন দিনের। সবার আশা নতুন ভোরের আলোয় শুরু হবে সুখের পথ চলা। আল-নোমান, দেশ টিভি, ঢাকা। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনাবাগ জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে নগরবাসীর মধ্যে খাবার পানি বিতরণ কর্মসূচিতে একথা বলেন তিনি। বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ আধিপত্যবাদকে বন্ধু হিসেবে নেয়, তিস্তার পানি থেকে বঞ্চিত হচ্ছে দেশ। আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না উল্লেখ করে এ সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বানও জানান জয়নুল আবদিন ফারুক। এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। এই সরকার তো জনগণেরকে তোয়াক্কা করে না। আওয়ামী লীগ এই সংকট সৃষ্টি করেছে, এই সংকট আপনাকেই দূরীভূত করতে হবে। পার্লামেন্ট ভেঙে দিন, নির্বাচন দিন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কার কতটুকু জনপ্রিয়তা আছে, কে ভোট চোর, কে ভোট চুরি করে ক্ষমতায় গেছে, তার প্রমাণ দেবে জনগণ। এ পর্যায়ে সংবাদ দুপুরে আরো যা থাকছে। চাহিদা থাকলেও কাগজে জটিলতায় দক্ষিণ কোরিয়ার শ্রম বাজার হারাচ্ছে বাংলাদেশ। স্বল্প খরচে অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠানোর তাগিদ। বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে বাড়ালো জ্বালানি তেলের দাম। আজ থেকে এ দাম কার্যকর হয়েছে। তবে চলমান চড়া মূল্যস্ফীতির বাজারে আবারও তেলের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। এই হিসাবে প্রতি মাসের নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম 2 দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এবার তৃতীয় দফায় মে মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে 1 টাকা। পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে 2.5 টাকা। ডিজেল ও কেরোসিনে 106 টাকা থেকে 1 টাকা বেড়ে হয়েছে 160 টাকা। পেট্রোল লিটার প্রতি 2.5 টাকা বেড়ে 124 টাকা 50 পয়সা ও অকটেন 2.5 টাকা বেড়ে 128 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে। 1-2 টাকা তো বাড়তিছে, আবার কমছে কয়েকদিন আগে।
এই জন্য আর কোনো প্রতিক্রিয়া তো এখনো কেউ জানাই নাই, নিতেছে। যার প্রয়োজনে সে তো নিবেই। অনেকে জানে না যে তেলের দাম বাড়ছে, আমরাও জানতাম না। তো 12টার পর কার্যকর হয়েছে, তো এটা নিয়ে কোনো করার দরকার নেই। কালকে থেকে এটা রাত 12টার পরেই কার্যকর করা হয়েছে। ড্রাইভারদের সাথে কথা কাটাকাটি হইতাছে, তারপর বুঝাইতে কইতেছি বা এটা তো আর আমাদের হাতে না, এটা উপরের থেকে করে দিছে, এই জন্য আমরা দামটা 1 টাকা বাড়াইছি। জ্বালানি তেলের দাম বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতারা। সারাদিন গাড়ি চলে দেন 500 টাকা, এখন পাবো আমরা 400 টাকা, কিন্তু আমাকে মালিক তো ওখানে আমরা তো বাড়াই দিব না। এমনি আমরা জুলুমে আছি। আমার তেলের দাম যদি আর 100 টাকা করতো তাহলে মোটামুটি চলন যেত, এখন হয়ে গেছে আবার 60 টাকা, আর কয়েক পর দেখবেন যে 30 টাকা হয়ে গেছে, তখন কিছু করার নাই। খুবই খারাপ, এই প্রতিক্রিয়ার কোনো ভাষা নাই আমার কাছে, বলার কোনো ভাষাই নাই। এমনি চরম গরমের অবস্থা খুবই খারাপ, আবার তেলের দাম বাড়তে এতেও খুব খারাপ। আগে থেকে তো টাচ দেওয়া উচিত, যে অক্টোবর দাম বাড়বে, হ্যাঁ, এটা টাচ দেওয়া হয় নাই। তবে বর্ধিত মূল্যের প্রভাবে পরিবহন ভাড়া এখনও বাড়েনি বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও ভিসি পন্থীদের চলমান দ্বন্দ্বে এবার জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। চলমান দ্বন্দ্বে হলগুলোতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও হল চালু রাখার দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। এই আন্দোলনের মূল হচ্ছে যে আমাদের ক্লাস কার্যক্রম যেন আগের মতো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। শিক্ষক সমিতি কিংবা উপাচার্য তাদের দ্বন্দ্ব তারা নিরসন করুক, তারা তাদের মতো করে আলোচনায় বসুক। আমরা সুষ্ঠু সাবলীল নিরাপদ ক্যাম্পাস চাই। আমরা ক্লাসে ফিরে যেতে চাই, আমরা পরীক্ষা দিতে চাই, আর আমাদের হল খোলা থাকবে। এই যে তাদের যে ভুল সিদ্ধান্ত বা তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, তার দায়ভার কেন আমরা নিব? পাঠাপুতার ঘষাঘষি মরিচের কাম শেষ, আমরা কেন সেই মরিচ হতে যাব? আমরা চাই আমাদের শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে। ভিসি ও শিক্ষক সমিতির চলমান দ্বন্দ্ব নিরসনের জন্য এই সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শিক্ষক সমিতির 7টা দাবি ছিল, 7টা দাবি কিন্তু পূরণ করা হয়েছে। তো 7টা দাবি পূরণ করার পরে শিক্ষক সমিতি কেন আন্দোলন করছে সেটা আমি জানি না। সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। আপাতত ক্লাস পরীক্ষা বন্ধ করে তাদের সাথে কথা বলে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাবে, এবং আমরা আশা করছি শিক্ষক সমিতির সাথে নিশ্চিতভাবে একটা ফলপ্রসূ আলোচনা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে শিক্ষক সমিতির দাবি হল বন্ধ রেখে উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে বহিরাগত সন্ত্রাসীদের এনে উদ্দেশ্য হাসিলের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। নিয়মিত ছাত্রছাত্রীদেরকে হল থেকে বের করে দিয়ে ওনার উদ্দেশ্য হচ্ছে বহিরাগত সন্ত্রাসীদেরকে হলে ঢুকাবেন, এবং এই সন্ত্রাসীদের মাধ্যমে উনি আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় 93তম জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি কার্যক্রম চালুর বিষয়ে 2টি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক AFM আব্দুল মঈনের সঙ্গে শিক্ষক সমিতির দ্বন্দ্ব চলছে। এর জেরে গতকাল 28 এপ্রিল নানা দাবিতে বিভিন্ন দপ্তরে শিক্ষকদের একাংশ তালা ঝুলিয়ে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, আন্দোলনরত শিক্ষার্থীরা আসলে আন্দোলন নিয়ে কি বলছেন, এবং আন্দোলন আসলে কতদিন চলতে পারে, তারা কি বলছেন এ নিয়ে? জি জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি সকালে, যে তারা মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। আসলে যে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আমরা যেটা দেখেছি, বিশ্ববিদ্যালয়ে যে আওয়ামী লীগ, এক প্রকার আওয়ামী লীগ ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ সেই সাথে বাংলা বিভাগ এবং সাধারণ শিক্ষার্থী মিলিয়ে তারা মানববন্ধন করেছেন। তারা বলছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে শিক্ষক এবং বিসির মধ্যে কবি প্রশাসন নিয়ে তার মধ্যে তার চলমান যে আন্দোলন, সেই আন্দোলন কেন সাধারণ শিক্ষার্থীরা
ব্যাক পাইতে হবে। আপনাকে দেখতে পাচ্ছেন যে হল ছাড়ার যে নির্দেশ ছিল বিকাল 4টার মধ্যে, তবে বিসি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে হল ছাড়ার নির্দেশ ছিল সেই নির্দেশ মতো যারা হলে থাকতে চায় থাকতে পারবে, যারা হলে থাকতে চায় না তারা জন্য গাড়ির ব্যবস্থা করেছে। আমরা দেখতে পাচ্ছেন যারা গাড়ি করে যারা ঢাকা এবং চট্টগ্রাম যাবে সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে গাড়ির ব্যবস্থা করেছেন, তারা যাচ্ছেন ঢাকা, কেউ যাচ্ছেন চট্টগ্রাম। তারা বলছেন যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে তাহলে চলমান বিশ্ববিদ্যালয় যতদিন না করবে আমরা বাসায় থাকবে। তারা গরমের মধ্যে তারা বলছেন যে আসলে এখানে থাকার পর সাধারণ শিক্ষার্থীরা বলছেন যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং টিচারদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে যতদিন সমাধান না হবে আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা তারা এটা ব্যাক পাইতে হবে। সামনে সেশন জোট, এবার করোনাকালীন সময় তারা আসলে দীর্ঘদিন তারা করোনাকালীন সময় তারা ক্লাস করতে পারেন, তাদের এমনি সেশন জোটে পড়তে হচ্ছে। আমি যদি একটু কথা বলতে চাই সাধারণ শিক্ষার্থীদের সাথে, আসলে আপনারা তো আসলে একটা আপনারা যে চলে বিশ্ববিদ্যালয় হল ছাড়া নির্দেশ দিয়েছেন, আসলে আপনি এই বিষয়ে কি বলবেন? আসলে আমি এই বিষয়ে বলতে গেলে যে গরমে তো এমনি স্কুল বন্ধ দিয়ে দিছে, তো তো আমাদের বিশ্ববিদ্যালয় তো বন্ধ দেওয়া দরকার এই গরমে। এই আর কিছু বলতে চাই না। এই বিশ্ববিদ্যালয় বন্ধ করার কারণে আপনাদের আসলে কি ক্ষতি হলো? আসলে আমাদের প্রত্যেক দেখা যায় আমরা হচ্ছে করোনাকালীন ব্যাচ, আমাদের করোনার কারণে 1 বছর বা 1.5 বছরের মতো ক্ষতি হয়েছে। এখন আবার এই সমস্যার কারণে আরো অনেক বেশি সেশন জটের সম্মুখীন হচ্ছি। তাই আমি শিক্ষামন্ত্রী এবং হচ্ছে ঊর্ধ্বতন যারা আছে তাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছে এই সমস্যা অতি দ্রুত সমাধানের জন্য। যেটা বলছেন সাধারণ শিক্ষার্থীরা আসলে তারা চাচ্ছে যে কোনো সময় তারা শিক্ষক যারা রয়েছেন তারা বসে একটা সিদ্ধান্ত নিয়ে উদ্যত পরিস্থিতি যেটা রয়েছে কুমিল্লার সাথে চলছে সেই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যাতে অনতি বিলম্বে আসলে এটা সমাধান আসুক। সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি তারা চায় না, তারা বলছে বিশ্ববিদ্যালয় সচল হবে এবং বিশ্ববিদ্যালয় আগের মতো ক্লাস হবে, পরীক্ষা হবে, সবকিছু মিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সুনাম যাতে ফিরে আসে সেই তারা সেটাই সাধারণ শিক্ষার্থীদের দাবি। আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। জ্যোতি, আমাদের সহকর্মী সুমন কবির যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে। চাহিদা আছে, প্রস্তুত শ্রমিকরাও, বাধা কেবল 2 দেশের সরকারের মধ্যে সমঝোতা চুক্তি। চাহিদা থাকলেও কিছু কাগুজের জটিলতায় বাংলাদেশ হারাতে বসেছে দক্ষিণ কোরিয়ার বড় শ্রমবাজার। মাত্র 30,000 টাকা খরচে 8 মাস মেয়াদে দক্ষিণ কোরিয়ায় অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠানোর সুযোগ কাজে লাগাতে প্রক্রিয়া দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাকিটা জানাচ্ছেন আজিজুর রহমান কিরণ। সরকারি রিক্রুটিং এজেন্সির বাইরে দক্ষিণ কোরিয়ায় অদক্ষ মৌসুমী শ্রমিক পাঠাতে 15,000 কর্মী চাহিদাপত্র পায় কেএম ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। C45 ভিসার আওতায় 80 জনকে পাঠাতে সে প্রক্রিয়াও শুরু করে প্রতিষ্ঠানটি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি নিয়ে দক্ষিণ কোরিয়া দূতাবাসে সব কাগজ জমা দেয় কেএম ইন্টারন্যাশনাল, কিন্তু 3 মাস অপেক্ষার পর ঢাকার দূতাবাস জানায় ভিসা দেয়া সম্ভব নয়। দূতাবাস থেকে আরও জানানো হয় E8 ভিসার আওতায় 3 মাস নয় 8 মাসের জন্য মৌসুমী কর্মী ভিসা আবেদন করা যাবে, কিন্তু বাধা কোরিয়ার স্থানীয় সরকারের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটি চুক্তি। অন্যান্য দেশের থেকে কোরিয়াতে যে সুযোগটা আছে যে থাকা ফ্রি, খাওয়া ফ্রি, টিকিট ফ্রি, মেডিকেল ফ্রি, এভরিথিং ফ্রি, এটা আমার মনে হয় খুব কম দেশে আছে ওয়ার্ল্ডের মধ্যে। এই সুযোগটা আমরা কাজে লাগানো আমাদের সবার একটু সহযোগিতার প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন সরকার যখন নতুন বাজার সম্প্রসারণ করতে মরিয়া হয়ে কাজ করছে তখন ছোট ছোট কিছু ভুল বা উদ্যোগের অভাবে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে। কি প্রক্রিয়ার মাধ্যমে এই ভিসার অলরেডি প্রক্রিয়াটা শুরু হলো এটাও ওই দেশের কর্তৃপক্ষের সাথে এটা নেওয়া দরকার, কারণ ভবিষ্যতে যদি এই ধরনের ঘটনা না ঘটে, কারণ ভোগান্তি বাড়ে, খরচ বাড়ে, মানুষের প্রত্যাশা বাড়ে, আবার সেই প্রত্যাশা পূরণ না হলে হতাশা বাড়ে। কোনো প্রাইভেট এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি চাহিদা আনে বা সেখানে ডিমান্ড থাকে এবং দক্ষিণ কোরিয়া যদি মনে করে যে না আমরা এই G2G'র বাইরেও কর্মী নিব, আমি মনে করি সেই কর্মী যাওয়ার চ্যানেলটা বা প্রক্রিয়াটাও চালু থাকা উচিত। প্রত্যেক মিনিস্ট্রিকে নিয়ে যে কনসার্ন মিনিস্ট্রি আছে তাদেরকে নিয়ে আমাদের ডেস্ক থাকা উচিত। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই যে প্রবলেমগুলোকে অ্যাড্রেস করবার জন্য ইন এ ফাস্টার ওয়ে যে কোনো দেশে কর্মী পাঠানোর আগে বিদ্যমান চুক্তিগুলোকে পর্যালোচনা করা এবং প্রয়োজনে চুক্তিগুলো নবায়নের উপর জোর দেন অভিবাসন সংশ্লিষ্টরা। দক্ষিণ কোরিয়ার সরকার তারা যদি উদ্যোগ নেয় যে না আমরা বয়েসেলের মাধ্যমে অবশ্যই কর্মী নেব, কিন্তু বয়েসেলের বাইরেও আমাদের যদি যোগ্য লোক পাই, অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে পাই, আমরা সেই কর্মীটা নিব, আমি মনে করি সেই বিবেচনাগুলো করা উচিত। আন্তঃ মন্ত্রণালয়ের মিটিং করতে হবে অফকোর্স, এটা প্রসেসের মধ্যে, ওয়াই নট ফাস্ট। আমরা এই জন্য বারবার বলছি আমাদের কিছু পলিসিগতভাবে আমাদের কিন্তু পরিবর্তন আসা দরকার। দক্ষ কর্মীর পাশাপাশি সাধারণ কর্মী পাঠানোর সম্ভাবনাকে কাজে লাগাতে মন্ত্রণালয়গুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। রংপুরে তীব্র খরায় ভূগর্ভস্থ পানির স্তর দিনে দিনে কমতে শুরু করেছে। বিভিন্ন উপজেলায় কমপক্ষে 7 ফিট পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষিতে খরচ বাড়ার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা বাড়ছে। আর পানির গভীরতা জানতে মাঠে কাজ শুরু করেছে জনস্বাস্থ্যের 29টি টিম। জলবায়ু পরিবর্তনের প্রভাব আগাম ঠেকাতে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। রংপুর থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। রংপুরের দক্ষিণ মমিনপুর এলাকার আকমল হোসেন বৈশাখের তপ্ত দুপুরে বেশ কয়েকবার চেষ্টার পর মেশিন চালু হলেও গতি নেই পানির। ঘণ্টাখানিক পরও পানি না ওঠার এমন কষ্ট তাদের নিত্যদিনের। পানি বর্তমান 35 ফিটের নিচে গেছে, যার কারণে বারবার স্টার্ট যেতে হচ্ছে আর বারবার বন্ধ হচ্ছে। যতই গভীর করো মানে স্যালো মেশিন দিয়ে পানি তোলা খুব দুষ্কর হয়ে গেছে এখন। এছাড়াও রংপুরের বদরগঞ্জের 7টি, মিঠাপুকুরের 9টি, তারাগঞ্জ ও সদর উপজেলায় 2টি করে মোট 20টি উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে। এখন মানে সকাল থেকেই মানে স্যালো চলতেছে, সে জমিতে এখনো পানি হইতেছে না। পানির স্তর জানতে অনুসন্ধানে নেমেছেন সংশ্লিষ্টরা। পানির স্তরটা কোন গভীরতায় গিয়ে হলো স্থিতি অবস্থায় আছে, সেই গভীরতাটাকে আমরা হলো বের করার জন্য জানার জন্য এই পদ্ধতিটা চালাচ্ছি। অতিমাত্রায় ভূগর্ভের পানি তোলা, খরা ও ভূগর্ভস্থ পানি বাষ্পীভূত হওয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে। খরা বেশি হয়ে যাচ্ছে, তাপমাত্রার পরিমাণে বেশি হয়ে যাচ্ছে, বৃষ্টিটা ইউনিফর্ম হচ্ছে না। সো এরকম ভেরিয়াস কারণ আছে। ক্লাইমেট চেঞ্জ তো অবশ্যই একটা ইস্যু। এই সকল কারণেই মূলত আসলে পানির লেয়ারটা একটু নিচে নেমে যাচ্ছে। নদীনালা খনন, নতুন করে জলাধার খনন, বিদ্যমান জলাধারগুলোর পুনর্খনন, কম পানি লাগে এমন ফসলের চাষ এবং ভূগর্ভস্থ পানির কৃত্রিম রিচার্জে জোর দেওয়ার আহ্বান নির্বাহী প্রকৌশলীর। যেসব জায়গাতে আমাদের সারফেস ওয়াটার অ্যাভেলেবল আছে ওই সকল জায়গাতে আমরা সারফেস ওয়াটার ব্যবহার করে ইরিগেশনটাকে করব। যেসব জায়গায় নাই সেখানে তো আমাদেরকে অবশ্যই গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতেই হবে। ভূপৃষ্ঠের উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান নদী গবেষকদের। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে এই উপরিতলে পানি ধরে রেখে চাষাবাদ করতে হলে একটা সমন্বিত প্রচেষ্টা আমাদের লাগবে। দেশ জুড়ে খরা পরিস্থিতি সৃষ্টির আগেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। গাজা ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষার্থীদের গ্রেফতারে ক্যাম্পাসে ঢুকছে পুলিশ। সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শ্যামন্তলাল সেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সার্জন সোসাইটির 12তম আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, বিএমডিসি ছাড়া ভুল চিকিৎসা নির্ণয় ও দাবি করার অধিকার কারণ নেই বলে মন্তব্য করেছেন। এ সময় তিনি চিকিৎসকদের সুরক্ষা আইন পাশ করানোর প্রত্যয় ব্যক্ত করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় যে ভুল চিকিৎসা বলার অধিকার আমারও নাই, কারো নাই। ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র বিএমডিসি। আমি চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাশ করাবই, যেভাবেই হোক। এর জন্য যত কিছু করতে হয়, কারণ আমার একটা দায়িত্ব চিকিৎসকদের সুরক্ষা দেওয়া, আবার সাথে সাথে কিন্তু রোগীদের সেবা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। কোনো চিকিৎসকের কোনো অবহেলা আমি সহ্য করব না। বরেন্দ্র অঞ্চলের 1 লাখ হেক্টর কৃষি জমিতে কার্বন নিঃসরণ কমাতে এবং কৃষকদের সহযোগিতায় পরিবেশ মন্ত্রণালয়ের সাথে একত্রে কাজ করবে এফবিসিসিআই, এডিসি এবং সিসকো। সকালে রাজধানীর পরিবাগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বাসভবনে এ নিয়ে বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানান, সম্পদের সুষ্ঠু ব্যবহার, কার্বন নিঃসরণ কমানো এবং আধুনিক প্রযুক্তির সহযোগিতায় পানির সংকট নিরসন করা গেলে তাদের এই উদ্যোগে সমর্থন করা হবে। প্রাথমিকভাবে ধান উৎপাদনে এই প্রজেক্টের অর্থ সহযোগিতায় এডিবি এবং প্রযুক্তিগত সহযোগিতা থাকবে সিসকো। এগ্রিকালচার, আমাদের উৎপাদন সবকিছুই কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে আজকে একটা হুমকির মুখে আছে। কারণ কৃষি কিন্তু একটা এমিশনের একটা বড় জায়গা।
তো আমরা তো এটা প্রায় বলি যে আমরা তো এই সমস্যা তৈরি করি নাই, তারপরে আমরা যখন আমরা এটার মানে ইম্প্যাক্টের দিকে দেখি বর্বিঘাত আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তো আমরা সেটা অবশ্যই সমর্থন করব। যদি আমরা দেখি যে আপনার কম পানির প্রয়োজন হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইনিশিয়েটিভের মাধ্যমে কার্বন নিঃসরণ যদি আমরা কমাতে পারি, যেই পরিমাণ কার্বন আমি কমালাম এটা আমি আবার আন্তর্জাতিক বাজারে আমি বিক্রি করতে পারি, তো সেটা হবে আমাদের আয়ের একটা বাড়তি একটা উৎস। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউনিভার্সিটি অফ কলম্বিয়ার বিক্ষোভরত শিক্ষার্থীদের আটক করতে ক্যাম্পাসে প্রবেশ করেছে নিউ ইয়র্ক পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হ্যামিল্টন হলে প্রবেশ করে শত শত পুলিশ। চলছে ব্যাপক ধরপাকড়। বিক্ষোভকারীরা এই হল দখল করার প্রায় 24 ঘন্টা পর কঠোর পথে হাঁটল বিশ্ববিদ্যালয় প্রশাসন। আরো জানাচ্ছেন মুশবানু সাদ। এভাবেই জানালা ভেঙে সিঁড়ি দিয়ে হুড়মুড়িয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিল্টন হলে প্রবেশ করছে নিউ ইয়র্ক পুলিশ বা এনওয়াইপিডি। আর মঙ্গলবার রাতে ব্যাপক অভিযান শুরু করে নিউ ইয়র্ক পুলিশ। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। গ্রেপ্তার করা হয় বহু ছাত্রছাত্রীকে। মুহূর্তেই অরাজক অবস্থা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের আইভি লীগ স্কুল ইউনিভার্সিটি অফ কলম্বিয়ায় শুরু হয় বিক্ষোভ আন্দোলন। এরপর দেশটির অর্ধশত বিশ্ববিদ্যালয়গুলোতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। আর এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ক্যাম্পাসে প্রবেশ করেছে পুলিশ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেল 2 সপ্তাহ ধরে তাঁবু টানিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সোমবার তারা ইউনিভার্সিটির হ্যামিল্টন হলেরও দখল নেয়। এর 24 ঘন্টা পরেই মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝড় তোলে নিউ ইয়র্ক পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেডও ছোড়া হয়। রাতের আধারে ছাত্রছাত্রীদের এভাবে আটক করাতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীরা। কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নিমাত শাফিক নিউ ইয়র্ক পুলিশকে আগামী 17 মে পর্যন্ত ক্যাম্পাসে অবস্থানের অনুরোধ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের 2 ঘন্টার মধ্যেই ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের অপসারণ করে এনওয়াইপিডি। 60-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ এবং নাগরিক অধিকার আন্দোলনের পর যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুরু হয়েছে ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের পক্ষে গুরুত্বপূর্ণ এই আন্দোলন। ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের শুরু করা সেই বিক্ষোভে ব্যাপক ধরপাকড় হয়, যার পরেই শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি রূপ নেয় সহিংসতায়। বিশেষজ্ঞদের মতে যে কোনো আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়া উদ্বেগজনক। মুশরিফা নুজাত, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অন্যতম শরিক কর্ণাটকের আঞ্চলিক দল জেডিএস এর এক এমপির বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ঘটনায় উত্তপ্ত ভারত। দেশটির সাবেক প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে কয়েক হাজার নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠায় এ নিয়ে বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তাল ছড়াচ্ছে বিভিন্ন দলের রাজনীতিকরা। এ ঘটনায় কংগ্রেসের পক্ষ থেকে বিজেপিকে দায়ী করা হলেও বিষয়টি জেনেও রাজ্যের ক্ষমতাসীন দল কংগ্রেস তাকে কোনো ব্যবস্থা নিল না, তার জবাব চেয়েছে গেরুয়া শিবির। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএর অন্যতম শরিক জনতা দলের নেতা ও বিধানসভার সদস্য প্রজ্জ্বল রেভান্নারের গ্রেপ্তারের দাবিতে উত্তাল ভারতের কর্ণাটক। রাজ্যের ক্ষমতাসীন দল কংগ্রেসের নেতৃত্বে চলছে তুমুল বিক্ষোভ। এর মধ্যেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটক হয়েছেন অনেকেই। গেল কিছুদিন ধরেই রাজ্যের হাসন আসনের সংসদ সদস্য ও জনতা দলের নেতা প্রজ্জ্বল রেভান্নারের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগে উত্তপ্ত কর্ণাটকের রাজনীতি। এতে বলা হয় প্রায় 3000 নারীকে যৌন নির্যাতন করেছেন তিনি। নির্যাতনের ভিডিও তৈরি করে সেসব নারীকে তিনি ব্ল্যাকমেইল করতেন বলেও অভিযোগ করা হয়। চলমান লোকসভা নির্বাচনের মধ্যেই সেসব নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। সম্প্রতি নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা যায় প্রজ্জ্বল রেভান্নারকে। এরপরই দেখা দেয় বিতর্ক, ছড়িয়ে পড়ে উত্তেজনা। বিজেপির বিরুদ্ধে আঙুল তোলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গেরুয়া শিবিরকে অপরাধীদের অভয়াশ্রম বলেও মন্তব্য করেন তিনি। जिनके लिए मोदी जी ने वोट मांगा, उन्होंने हजारों महिलाओं के साथ दुष्कर्म किया। এদিকে অভিযোগের পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। কংগ্রেসের নেতৃত্বাধীন কর্ণাটক সরকার অভিযোগের বিপরীতে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলেও অভিযোগ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। এ ঘটনায় রাজ্য সরকারের ওপর দায়ভার চাপান তিনি। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন এ নেতা। जीतने के डेस्परेशन के अंदर
सामान्य विवेक भी खो चुकी है। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী যখন ভারত জয়ের স্বপ্নে বিভোর, তখনই কংগ্রেসকে বড় ধাক্কার মুখে ফেলে পদত্যাগ করলেন দিল্লির জনপ্রিয় নেতা নীরাজ বাসোয়া ও নাসিব সিং। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে লেখা এক চিঠিতে আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের জোট গড়াকে তাদের দল ছাড়ার অন্যতম কারণ হিসেবেও ব্যাখ্যা করেন তারা।